প্রধানমন্ত্রী হয়েও জনসাধারণের সাথে ট্রাফিক জ্যামে বসেছিলেন তারেক রহমান। দেশের রাজনীতিতে নতুন দিনের আভাস। প্রথম রোজায় ভূমিকম্পে কাঁপল দেশ। সাহরির পরই হওয়া এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সুনামগঞ্জের ছাতক। প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নিরাপত্তা ও কৌশলগত পরিকল্পনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে আসতে পারে গুরুত্বপূর্ণ বার্তা। সরকারি ঘোষণা, জরুরি বার্তা ও সরাসরি আপডেট। প্রধানমন্ত্রীর অফিসের তথ্য এখন ফেসবুকে। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পরিবর্তনের আভাস। বাড়বে সুযোগ নাকি কমবে সুবিধা? অপেক্ষায় লাখো কর্মচারী। কোন কোন বিষয় নিয়ে সবার আগে কাজ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান? ইতিহাসের সেরা গেম চেঞ্জার ডক্টর ইউনূসের নতুন সিদ্ধান্তে বদলে যাচ্ছে রাজনৈতিক দৃশ্যপট। চমক দেশ বিদেশে। সংসদের সমীকরণে চমক। জোট রাজনীতি নাকি একক প্রভাব? এগিয়ে কে? সাধারণের মতো ট্রাফিক সিগন্যাল মেনেই রাস্তায় চলাচল করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু তাই নয়, ট্রাফিক জ্যামে বসে অনেকেই সেলফিও নেন তার সাথে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে ভিআইপি চলাচলের সময় সড়ক বন্ধ রাখার একটি প্রচলিত রীতি ছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান চলাচলের সময় রাজধানীর ব্যস্ত সড়ক পুরোপুরি বন্ধ করা হয়নি। এক পাশ দিয়ে তার গাড়ি বহর, অন্য পাশে স্বাভাবিকভাবেই চলছে সাধারণ মানুষের যানবাহন। এতে ভোগান্তিতে পড়তে হয়নি কর্মজীবী মানুষ, রোগী ও শিক্ষার্থীদের। নিরাপত্তা বজায় রেখেই জনদুর্ভোগ কমানোর এই উদ্যোগকে অনেকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিজের গাড়িতেই চলাফেরা করবেন। তার গাড়ি চালাবেন নিজের চালক ও নিজের ক্রয় করা জ্বালানি ব্যবহার করবেন তিনি। যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়ি বহরের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। এতদিন প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সংখ্যা ছিল 13-14টি, আজ সেটি কমিয়ে 4টি করা হয়েছে। বিএনপি মিডিয়া সেলের এক সদস্য বলেন, প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করবেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে সব মন্ত্রীদের সচিবালয় থেকে একটা জট সৃষ্টি হয়। ভিআইপি চলাচলে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে। আর প্রধানমন্ত্রীর যাত্রা পথে সড়কের দুই ধারে পোশাকধারী পুলিশের অবস্থানের যে বিধান, তা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। নাগরিকদের স্বস্তি নিশ্চিত করতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। প্রথম রোজার দিনেই ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। আজ দুপুর 12:46 অনুভূত হয় ভূকম্পনটি। রিক্টার স্কেলে এর মাত্রা 4.1 ছিল বলে নিশ্চিত করেছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ঢাকা থেকে 181 কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে উল্লেখ করে মাই আর্থকোয়াক অ্যালার্ট জানায়, সিলেট নগরী সহ জেলার বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক বিষয়টি নিশ্চিত করে জানান, ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.10। এর গভীরতা স্বল্প মাত্রার হওয়ায় আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এর আগে সোমবার চট্টগ্রামের কক্সবাজার থেকে 222 কিলোমিটার দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরে 4.3 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম জনগণের কাছে আরও দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে। নতুন সরকারের প্রথম কার্যদিবসেই পেজটির উদ্বোধন করা হয়। পেজটির নাম রাখা হয়েছে পিএমও বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণ সরাসরি সরকারি নীতি নির্ধারণী সিদ্ধান্ত, উন্নয়নমূলক কর্মকাণ্ড, গুরুত্বপূর্ণ সরকারি ঘোষণা এবং প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অংশ নেওয়া বিভিন্ন কর্মসূচির খবর জানতে পারবে। ইতোমধ্যেই পেজটিতে 3,81,000 ফলোয়ার যুক্ত হয়েছে, যা সরকারের ডিজিটাল যোগাযোগের গুরুত্ব এবং নাগরিকদের আগ্রহের প্রমাণ। ডিজিটাল মাধ্যমে তথ্য প্রবাহের স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পেজটি চালুর পর থেকেই সেখানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রজ্ঞাপন এবং প্রধানমন্ত্রীর দৈনন্দিন রাষ্ট্রীয় কর্মসূচির তথ্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে। পেজটির মাধ্যমে নাগরিকরা কেবল তথ্যই পাবেন না, বরং সরাসরি মন্তব্য, প্রশ্ন ও প্রতিক্রিয়ার মাধ্যমে সরকারি কার্যক্রমে অংশগ্রহণের সুযোগও পাবেন। এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে প্রধানমন্ত্রী অফিস জনগণের সঙ্গে সংযোগ স্থাপন এবং সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা আনতে চায়। পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে দ্রুত নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। তবে উপদেষ্টারা জানিয়েছিলেন পে স্কেল বাস্তবায়ন করবে নতুন সরকার। সেই ধারাবাহিকতায় নতুন অর্থমন্ত্রী বুধবার একটি গণমাধ্যমকে বলেছেন, পে স্কেলের সুপারিশ তাদের দেখতে হবে, না দেখে এ বিষয়ে কিছু বলতে পারবেন না। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মোট অ্যামাউন্ট কত, সেটা কতটুকু বাস্তবায়ন
বাস্তবায়ন করা সম্ভব সেগুলো সব দেখতে হবে। বর্তমানে আর্থিক অবস্থায় বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স জিডিপি রেশিও সবচেয়ে খারাপ, এমনকি দক্ষিণ এশিয়াতেও নিচের সারিতে। এসব দেখে তারপর সিদ্ধান্ত নিতে হবে কতটুকু, কখন এবং কিভাবে বাস্তবায়ন করা যায়। এ সময় বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখার কথা জানান তিনি। এর আগে গত 9 ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, নির্বাচনে জয়লাভ করে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে যথাসময়ে পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সচিবালয়। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সরকার প্রাথমিকভাবে 3টি অগ্রাধিকার নির্ধারণ করে তা দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। অগ্রাধিকারগুলো হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। বৈঠকে মন্ত্রীদের পাশাপাশি উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের জানান, সরকার 180 দিনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে, যা পরে জানানো হবে। প্রাথমিকভাবে রমজানকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখা, জননিরাপত্তা জোরদার করা এবং গ্যাস বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখা হবে এই অগ্রাধিকারে। সংশ্লিষ্ট মন্ত্রীরা শিগগিরই তাদের কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন। বাংলাদেশে দীর্ঘ 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি নেতা তারেক রহমান। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর 12 ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে বিএনপি। ভোটের মাঠের লড়াই শেষে এবার শুরু হয়েছে সংসদের অন্দরমহলের হিসাব নিকাশ। 296 আসনের গেজেট প্রকাশের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে 50টি সংরক্ষিত নারী আসন। রাজপথের লড়াই শেষে ভোটের হিসেবে এখন চলছে আসন বন্টনের সমীকরণ। এই হিসাবে ইঙ্গিত দিচ্ছে সংসদের ভেতরে কার প্রভাব কতটা শক্ত হবে। ক্ষমতার মানচিত্রে একক আধিপত্য দেখাচ্ছে বিএনপি। জোটগতভাবে 211টি এবং এককভাবে 209টি আসন নিয়ে তারা রাজত্ব করছে, যার ফলে সংরক্ষিত নারী আসনের সিংহভাগ অর্থাৎ 35টি যাচ্ছে তাদের থলিতে। অন্যদিকে 74টি আসন দখলে রাখা জামায়াত জোট পাচ্ছে 13টি নারী আসন, যেখানে জামায়াত ইসলামের একারই আসন 68টি। তবে এই সংসদের আসল সৌন্দর্য লুকিয়ে আছে ছোট দলগুলোর বৈচিত্র্যে। এনসিপির 6টি আসন থেকে শুরু করে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ এবং গণসংহতি আন্দোলনের একটি করে আসন সংসদকে করে তুলবে বহুমাত্রিক। কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারেন 7 জন স্বতন্ত্র প্রার্থী। নিয়ম অনুযায়ী একটি সংরক্ষিত নারী আসন পেতে প্রয়োজন অন্তত 6 জন সংসদ সদস্য। এই স্বতন্ত্ররা যদি একজোট হন বা কোনো জোটে যোগ দেন, তবে সংরক্ষিত আসনের হিসেবে আসবে নাটকীয় পরিবর্তন। তারা চাইলে নিজেদের জন্য একটি নারী আসন বাগিয়ে নিতে পারেন। তবে ছোট দলগুলোর অবস্থান এবং স্বতন্ত্রদের জোট পরিবর্তনের ইচ্ছার উপর এই গাণিতিক হিসাব যে কোনো সময় ওলটপালট হয়ে যেতে পারে।